আপনি কি কোনো অজানা অ্যাপ ডাউনলোড করেছেন? সেই অ্যাপের মাধ্যমে কোনো পরিষেবা পাওয়ার জন্য অজানা ব্যক্তি কিংবা সংস্থার সাথে অর্থ লেনদেন করছেন? তাহলে সাবধান, অ্যাপটি অথেন্টিক কিনা যাচাই করে নিন, নয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে। ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল পরিষেবা গ্রহণ করে বর্তমানে একদিকে যেমন আমরা অনেক সুবিধা পাচ্ছি, ঠিক তেমনি অজ্ঞতা এবং অসাবধানতা বশত অনেকেই কিন্তু সর্বশান্ত হচ্ছেন। চারিদিকে প্রতারকেরা ফাঁদ পেতে বসে আছে, তাই সাবধান থাকতে হবে। সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে ডিজিটাল অ্যারেস্ট নিয়ে দেশবাসীকে সচেতন করেছেন। ডিজিটাল অ্যারেস্ট হলো এমন একটি প্রতারণামূলক কৌশল যা সাইবার অপরাধীরা ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে কাউকে গ্রেপ্তার করার মিথ্যে দাবি করে এবং ভয় দেখিয়ে টাকা লুট করে। কিন্তু এত কিছুর পরও রোজ বহু মানুষ ডিজিটাল প্রতারণার শিকার হচ্ছে। চলতি মাসে একটি অ্যাপের মাধ্যমে রেলওয়ে টিকিট কেটেছিলেন হাপানিয়া এলাকার বাসিন্দা সুরেশ চন্দ্র দাস। সেই টিকিটের টাকা ডিজিটালি পেমেন্ট করার পর টিকিট তো দূরের কথা, উল্টে ওনার 3টে ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতারকেরা প্রায় ৭৫,৬০০ টাকা তুলে নেয়। ঠিক কি করেছিলেন সুরেশ বাবু? কিভাবে প্রতারকেরা সুরেশ বাবুকে বিভ্রান্ত করেছিলেন? টাকা খুইয়ে সুরেশ বাবু কি করলেন? পুলিশে কমপ্লেন করার পর সাইবার ক্রাইম ব্রাঞ্চ কি উদ্যোগ নিল? চলুন বিস্তারিত জানাবো আপনাদের আজ। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ডিজিটাল ফ্রড সম্পর্কিত একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন সম্প্রতি ডিজিটাল প্রতারণার শিকার হওয়া আগরতলার হাপানিয়ার বাসিন্দা সুরেশ চন্দ্র দাস এবং প্রাক্তন পুলিশ আধিকারিক অধীর চন্দ্র ধর। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। ধন্যবাদ সুরেশবাবু, প্রথমে আপনার কাছে জানতে চাইব কবে ঘটনা হয়েছে এবং ঠিক কি হয়েছিল? গত সেপ্টেম্বর মাসের 16 তারিখ আমি ট্রেন ম্যান একটা অ্যাপের মাধ্যমে একটা টিকিট, রেলওয়ে টিকিট করার চেষ্টা করেছিলাম। তো রেলওয়ে টিকিট করার সময় ইউজার আইডি দিতে হয়, আমি দিয়েছি। তারপরে আমার ব্যাংক থেকে যথারীতি টাকা ডিডাকশন হয়ে গেছে। আচ্ছা। তো ডিডাকশন হওয়ার পর ওখান থেকে একটা মানে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলেছিল। তো আমি পাসওয়ার্ডটা দিয়েছি, আমার মনে হয় পাসওয়ার্ডটা ভুল হয়েছে বা আমি ভুলে গেছি। আচ্ছা। একটু পরেই বলল যে পাসওয়ার্ডটা ম্যাচ করেনি। তো আমি তো আর মনে করতে পারছি না পাসওয়ার্ডটা কি হবে। তো শেষে আর টিকিটটা হয়নি। তো আমি এবার কাস্টমার কেয়ার, ট্রেনম্যানের কাস্টমার কেয়ারে একটা ফোন করলাম। ফোন করার পরে ফোন করাতে রেসপন্ড আসেনি, কিন্তু একটু পরেই একটা কল ব্যাক এসছে। তো বলল কি প্রবলেম হয়েছে। আমি বললাম আমি তো একটা টিকিট করার জন্য চেষ্টা করেছি, আমার টাকাটা ডিডাকশন হয়ে গেছে। কোন ভাষায় কথা বলেছে কাস্টমার কেয়ার? ও হিন্দি ভাষায় কথা বলেছিল। তো আমি তো সঠিকভাবে হিন্দি বলতে পারি না। আচ্ছা। বাংলা বুঝিয়েছি। ওরা বলে ঠিক আছে, আমরা টাকাটা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। আপনার কোন অ্যাকাউন্টের টাকাটা ঢুকেছে, কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা ডিডাকশন হয়েছে? আচ্ছা। আমি বললাম আমার এসবিআই অ্যাকাউন্ট থেকে ডিডাকশন হয়েছে। আচ্ছা। বলে ঠিক আছে। ডিডাকশন কতটা অ্যামাউন্ট হয়েছে? সেই ট্রেনের টিকিটের টাকাটা? টিকিটের টাকাটা ছিল 730 টাকা। 730 টাকা ওটা ডিডাকশন হয়েছে আপনার এখান থেকে, আপনাকে দেখিয়েছে? হ্যাঁ। ওকে ওকে। তারপর টাকাটা পাঠাবার জন্য টেকনিক্যালি কত কিছু করছে, বলে টাকাটা। আপনি তো টিকিট কেটেছিলেন, এখন আপনি টিকিটটা না পেয়ে ওরা টাকাটা কেন ফেরত পাঠালো আপনাকে, ফাটাতে চাইলো আপনাকে? তখন আপনার সন্দেহ হয়নি কিছু? না, আমি তো ভাবলাম যে নিশ্চয়ই আমি পাসওয়ার্ডটা ভুল করে ফেলেছি বা আমার ঠিক দিতে পারছি না, এর জন্যই কিছু হয়েছে। আচ্ছা। তো যাই হোক, ওরা টাকাটা
পাঠাবার একটা ভান করছিল। তো বলে ঠিক আছে, আপনি SBI যে এটা টাকাটা ঢুকেছে কিনা একটু চেক করে দেখুন, ব্যালেন্সটা চেক করে দেখুন। তো ব্যালেন্সটা চেক করতে গেলে ইউপিআই নাম্বারটা দিতে হয়। তো ইউপিআই নাম্বার দিলাম, এরপর আমি ওরা জিজ্ঞেস করলো টাকাটা ঢুকেছে কি। আমি বললাম না। ইউপিআই নাম্বারটা কাকে দিলেন? ওনাদের দিলেন? হ্যাঁ, ইউপিআই নাম্বার দিয়ে আমি চেক করতে। আচ্ছা, আপনি আপনার মোবাইলে চেক করছিলেন? মোবাইলে চেক করছিলাম। বলে টাকাটা কি ঢুকেছে? আমি বললাম না তো। বললো টেকনিক্যালি কোনো প্রবলেম হচ্ছিল, তো আর কোনো অ্যাকাউন্ট আছে কি, আপনার কি কি অ্যাকাউন্ট আছে? আমি বললাম ইন্ডাসইন্ড আছে, পিএনবি অ্যাকাউন্ট আছে। আচ্ছা আচ্ছা দেখুন তো ওখানে আবার একটু চেক করে দেখুন, আমরা চেষ্টা করছি ওখানে পাঠিয়ে দেওয়ার জন্য। আমি তখন ইন্ডাসইন্ড ব্যাংকটা চেক করলাম, এটা ঢুকেনি। বলে তাহলে পিএনবিতে চেষ্টা করে দেখুন, চেক করুন, ঢুকেনি। এই হলো ব্যাপারটা। আচ্ছা, এরপরে ওরা আবার বলে আপনার কি একটা ক্রেডিট কার্ড দেখছি। আচ্ছা। তো আমি ক্রেডিট কার্ডটা অলরেডি ব্লক হয়ে গেছিল। আমি বললাম না, অনেকক্ষণ কথাবার্তা হচ্ছিল, লাস্টে আমার একটু বিরক্তি আসছে। তো আমি বললাম এই 730 টাকার জন্য প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আমার টাকা লাগবে না, আমি যাচ্ছি। স্যার আর একটু। আমি বললাম না, আমি আর কিছু করব না, আমি চলে যাচ্ছি। তখন আমার স্নান করার সময় হয়েছে, বা মানে এই সবগুলো বার্তালাপ ফোনই হচ্ছিল? হ্যাঁ, ফোনেই হচ্ছিল। ফোন ইন হচ্ছিল না ভিডিও কলও হয়েছে? না, শুধু মানে ফোন কল হচ্ছিল। একটা ভিডিও কল অবশ্য করছিল, ঠিক আমি বুঝতে পারছি না। ওরা ক্লিক করা আমাকে বলছিল, ইনস্ট্রাকশন দিচ্ছিল এটা করুন ওটা করুন। লাস্টে কি জানি একটা অ্যাপ, খুব আমার ঠিক মনে পড়ছি না, এটা ইম্পেরাইল মোবাইল নাকি ইম্পেরিশ মোবাইল, এরকম কিছু একটা অ্যাপ ডাউনলোড করিয়েছে, যেটা আমি পরবর্তী সময়ে অন্যদের কাছ থেকে বলে ওই অ্যাপটা ডাউনলোড করিয়েই ওরা আমার মোবাইলটা মনিটরিং করছিল। আচ্ছা, মানে আমার কাজটা ওরাই করছে। যাই হোক, শেষে আমি একটু পরে ব্যালেন্সটা চেক করে দেখলাম আমার 3 ব্যাংক, যেমন SBI, পিএনবি এবং ইন্ডাসইন্ড ব্যাংকের সব টাকা উধাও হয়ে গেছে। আচ্ছা। তখন আমি গেলাম থানাতে যাওয়ার পরে বলে আপনি 112 নম্বরে ফোন করুন। তো 112 নম্বরে ফোন করলাম, ওরা আমার কাছ থেকে যাবতীয় কিছু জেনে নিল। তারপর ওরা সাইবার অফিসে, যেটা উমাকান্ত স্কুলের পাশে, ওখানে ইনফর্ম করলো। তারপর আমরা 18 তারিখ আবার সাইবার অফিসে গেলাম। আপনার সাথে ঘটনা হয়েছে 16 তারিখ? আচ্ছা। হ্যাঁ, আবার থানাতেও যোগাযোগ করেছিলাম, বলে আপনি সাইবার অফিসে যোগাযোগ করুন। আচ্ছা, মানে থানা বলতে আপনি আমতলী থানাতে গেছিলেন? আচ্ছা। সাইবার অফিসে যাওয়ার পরে এক ভদ্রলোক যে অপারেটিং করে, উনি বললেন আরে আপনার টাকাটা তো চেকের মাধ্যমে উদয়পুর HDFC ব্যাংক থেকে তুলে নিয়ে গেছে, 700 টাকা আছে, বাকি সব টাকা তুলে নিয়েছে। ঠিক আছে, 700 টাকা আপনি পাবেন, আর বাকিটা আমরা দেখছি। আচ্ছা। তো এরকম অবস্থাতে আবার 20 তারিখও ওই আমার দাদার সাথে গেলাম। যাওয়ার পরে এরকম কিছু বলছিল যে যার অ্যাকাউন্টে টাকা গেছে ওর সাথে নাকি কথাবার্তা হয়েছে, ওকে ডেকেছে। এটা কে বলেছে আপনাকে? ওই যে সাইবার ক্রাইম থেকে। আচ্ছা। তো তোমাকে এরকম বলছিল যে তোমাকে তো বললাম আসতে, তুমি তো আসলে না, যদি আসো তাহলে তো একটা কিছু সমাধান হয়ে যাবে, না হলে তো অনেক কিছু হয়ে যাবে, ধরে আনতে হবে, এরকম কথাবার্তা হয়েছে। আচ্ছা। শেষে যখন গেলাম, দাদার সাথে গেলাম,
বললো আমি তো কথাবার্তা বলেছি, তো ওরা আসলে তারপরে যা কিছু হবে। এটা শেষবার আপনি যখন গেছেন তখন হ্যাঁ। বলেছে? এটা সাইবার ক্রাইম অফিসে শেষবার আপনি কবে শেষবার। গেলেন? এটা ঠিক মনে নেই, অন্তত 2-1 দিন পরে। মানে তাহলে 20 ওই তারিখের সেপ্টেম্বর পরে। মাসেই ঘটনা? হ্যাঁ, তাহলে সেপ্টেম্বর 16 মাসে। পরে 18 গেলেন, তারপরে 20 তারিখ গেলেন, হ্যাঁ, তারপরে হ্যাঁ। ধরুন আবার 1-2 দিন পরে হয়তো হ্যাঁ, গেছেন হ্যাঁ। ওই সময় সেপ্টেম্বর মাসে। হ্যাঁ। তারপরে আর কোনো আপডেট নেই? হ্যাঁ, তারপরে একটা সময়ে বললেন যে ও তো আসেনি, আমরা পাঠিয়ে দেব এসপি অফিসে। আচ্ছা, ও বলতে কি মানে যে ফ্রড করেছে সে, না, মানে না, যার ব্যাংক অ্যাকাউন্ট? ওই যে অপারেটর, আচ্ছা। ওই যে সাইবার অফিস থেকে যে নাকি ইনভেস্টিগেট করে। আচ্ছা। হ্যাঁ, এসপি অফিসে পাঠিয়ে দিয়েছেন। এসপি অফিসে গিয়ে আমি যোগাযোগ করেছি। এবার এসপি অফিস থেকে থানাতে গেছে, আমাদের আমতলী থানাতে। এবার আমতলী থানাতে যোগাযোগ করেছি। আমতলী থানার সেকেন্ড এসআই ওই রাধাপুর বলে এরকম একটা ঘটনা ঘটেছে, ওই এক ভদ্রলোকের এত টাকা গায়েব হয়ে গেছে, আপনারা যদি একটু হেল্প করেন তাহলে টাকাটা পেতেও পারেন, এরকম কিছু বলেছেন। এবং আমাকে বলেছে ওই রাধাপুর, ওই ঘটনাটা ঘটেছে যে যার অ্যাকাউন্টে ঢুকেছে ওর বাড়ি রাধাপুর। আচ্ছা। রাধাপুর, জিরানিয়া থানার রাধাপুর না, ওর বাড়ি হলো দেবতাপাড়া। ওটা রাধাপুর থানার অধীনে আছে। রাধাপুর পিএস এর হ্যাঁ। অধীনে। আচ্ছা। আমাকে বললো আমরা তো পাঠিয়ে দিয়েছি, আপনিও একটু যান, ওনাকে কনভিন্স করুন। তো আমি গেলাম। কোথায় যাবেন আপনি? ওই রাধাপুর। রাধাপুর যেতে বলছেন, মানে যার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে ওনাকে কনভিন্স করার জন্য? ওনাকে মানে রাধাপুর থানাতে যাওয়ার জন্য। আচ্ছা, রাধাপুর থানাতে যাওয়াতে বলছে। আচ্ছা, হ্যাঁ। তো থানাতে গেলাম, যাওয়ার পরে থানার ওসি, নামটা ঠিক মনে নেই, কি জমাতিয়া, উনি বললেন আমি তো বলে দিয়েছি, আমরা এখন ব্যস্ত আছি, ঠিক আছে যদি কিছু আমরা করি আমরা জানাবো। হ্যাঁ, তো আমি চলে এলাম। পরের দিনই আমতলী থানা থেকে এসআই আমাকে ফোন করলো, আপনি একটু রাধাপুর যান, মেয়েটাকে, একটা মেয়ে, হ্যাঁ একটা মেয়ের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, ওই মেয়েটাকে নাকি ধরে এনেছে। তো আমি আগের দিন গেছি বাইকে করে, তারপর এসছি, আমার শরীরটাও একটু খারাপ ছিল। পরের দিন মানে আমার এমনিতে সুগারের একটা প্রবলেমও আছে, শরীরটা খারাপ আছে, আমি আর যাইনি। আচ্ছা। এবার আমতলী থানা থেকে আমাকে বলছে যে গেলে একটা কিছু হয়ে যেত, সুরাহা হতো, আপনি তো জাননি, রেসপন্ড দেননি, এতটুকুতেই আছে। এবং রাধাপুর আমি আবার এক এসআইয়ের সাথে কথা বলেছি, হ্যাঁ, উনি বললেন আমরা তো অনেক দৌড়ঝাঁপ দিয়ে এনেছি, আমতলী থানা কোনো রেসপন্ড করেনি, আমরা এই জন্য ওকে ছেড়ে দিয়েছি। আচ্ছা, এই হলো ঘটনা। তো আমার একটা প্রশ্ন, যে আজকে হয়তো রাধাপুর, হয়তো আমি সুস্থ থাকলে যেতেও পারতাম, কিন্তু যদি এটা বিহার হতো তাহলে তো একটা লোকের যাওয়া কতটুকু সম্ভব হবে, এখানে কার ভূমিকা? আপনি রাধাপুর গেলে কি হতো সেটা তো একদমই শেষের বিষয়, বা আমরা যদি পেছন থেকে শুরু করি তাহলে প্রথম বিষয়। কিন্তু শুরু থেকে আমরা আপনার কাছে যে ঘটনাগুলো শুনলাম সেগুলো অবশ্যই আমাদের দর্শক বন্ধুরা যারা শুনছেন, এখান থেকে অনেকগুলো পয়েন্ট কিন্তু নোট করার ব্যাপার রয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে অবশ্যই কথা বলবো। এখানে আমাদের সঙ্গে আজ প্রাক্তন পুলিশ আধিকারিক অধীর চন্দ্র ধর রয়েছেন, ওনার সাথে আমরা কথা বলবো। তার ফাঁকে আপনার কাছে কিছু প্রশ্ন আছে সুরেশ বাবু আমার। এই সম্পূর্ণ ঘটনার মধ্যে আপনি আপনার ব্যাংক, 3টে ব্যাংকের কথা বললেন, এসবিআই, ইন্দাসিন ব্যাংক এবং আপনি বললেন পিএনবি অ্যাকাউন্ট, এবং যতটুকু আপনি বললেন যে আপনার ৭৫,৬০০ টাকার কথা আপনি বলছিলেন, সেই ৭৫,৬০০ টাকার মধ্যে আপনার যে উইথড্র হয়েছে সেই ৪৭,০০০ দেখছি আমরা একটা ইন্দাসিন ব্যাংক থেকে, এসবিআই থেকে ২৪,০০০ টাকা এবং পিএনবি থেকে ৪,৬০০ টাকা। হ্যাঁ, 3টে ব্যাংকের সঙ্গে আপনি যোগাযোগ করেছেন, এবং তার আগে আপনার সঙ্গে ঘটনাটা ঠিক কখন হয়েছে, কোন সময়টাতে হয়েছে? আপনি বললেন যে 1 ঘন্টা প্রায় আপনি কথা বলছিলেন, কোন সময়টাতে হয়েছে? এটা প্রায় 12টার দিকে, দুপুর 12টার দুপুর 12টার দিকে। এটা ওয়ার্কিং ডেতে ছিল, মানে কি বার ছিল? 16 তারিখ আপনি বলছেন সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসে যদি 16 তারিখ আমরা দেখি, এটা খুব সম্ভবত বন্ধ ছিল, সোমবার ছিল।
তাহলে বন্ধের দিন ছিল আপনি বলছেন? হ্যাঁ, যে একটা বন্ধ কি জানি এরকম আচ্ছা, একটা ছিল। ঠিক আছে। ব্যাংকের সঙ্গে আপনি যোগাযোগ করেছেন কোন ওই ব্যাংকের সঙ্গে? হ্যাঁ, ব্যাংকের সাথে আমি যোগাযোগ করেছি। হুম, জিডি এন্ট্রিটার কপি নিয়ে আমি গেছিলাম। আচ্ছা। তো ব্যাংক থেকে, এসবিআই থেকে বলেছে হুম, এটা তো আমাদের কিছু করার নেই। আচ্ছা। হুম, আর ইন্ডাসইন্ড ব্যাংক অনেকটা এরকমই বলেছে হুম, যে আমরা তো এটা কিছু করতে পারবো না, হুম, আপনি সাইবার অফিসে জানিয়েছেন, হুম, ওখান থেকে লোক এসে ইনভেস্টিগেট করবে, এরকম কিছু একটা বলেছে। আচ্ছা। আর পিএনবিতে এমনিতে কাগজটা রেখে দিয়েছে, কিন্তু তাদের কোনো ভূমিকা আছে বা কিছু করবে এরকম কিছু, তাদের এই সব জায়গাতে কিরকম ইমপ্রেশন চলে এসছে হুম, যে ওদের কিছু করার নেই, আচ্ছা, মানে ব্যাংকের কিছু করার নেই। করার নেই। ওকে, ঠিক আছে, আমরা দেখব। তো আপনি এবার পুলিশের যে ঘটনাটা বললেন আপনি, যে থানাতে আপনি গেলেন প্রথমে আমতলী, যতটুকু আমি বুঝতে পেরেছি, আমি আর একটু রিকল করছি, আমতলী থানাতে গেছেন। আমতলী থানা থেকে আপনাকে 112তে ফোন করতে বলা হয়েছে। 112তে ফোন করার পর তারা সাইবার ক্রাইমকে ডাইভার্ট করেছে, বা আপনার কাছে সাইবার ক্রাইম, আপনার ঘটনাটা সাইবার ক্রাইম কাছে দেওয়া হয়েছে। তারপর সেখানে 18 তারিখ আপনারা সাইবার ক্রাইম ব্রাঞ্চে গেছেন। সেখান থেকে 18 তারিখের পর 20 তারিখ গেছেন। হ্যাঁ, 20 তারিখের পর আপনি আরো একবার গেছেন বলে জানতে পারেন যে আপনার ঘটনা বা আপনার কাগজপত্র সব এসপি অফিসে পাঠানো হয়েছে। হ্যাঁ, এবং এরপর আপনারা এসপি অফিসে গেছেন। হ্যাঁ, এসপি অফিস থেকে আবার আমতলী থানাতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে। হ্যাঁ। আমতলী থানাতে গেছেন, সেখান থেকে বলা হয়েছে যে যেখানে ঘটনা হয়েছে বা যেখানে রাধাপুর পিএস এর যার অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেই অ্যাকাউন্টটা রাধাপুর পিএস এর আন্ডারে। হ্যাঁ, তো রাধাপুর আপনাকে সেখানে যদি গিয়ে কনভিন্স করার চেষ্টা করেন রাধাপুর গিয়ে, তাহলে কিছু হতে পারে। তাহলে রাধাপুর পিএস আপনি গেছেন, হ্যাঁ, সেখান থেকে বলা হয়েছে যে উনি বিজি আছেন, চেষ্টা করছেন, হ্যাঁ। দেখবেন। ওখান থেকে আশ্বস্ত হয়ে আপনি বাড়ি ফিরেছেন। এবং রাধাপুর পিএস থেকে তারপর আপনাকে জানানো হয়, না আমতলী থানা থেকে জানানো হয় যে আমতলী থানা থেকে রাধাপুরে কোনো একজনকে আনা হয়েছে, সেটা গ্রেপ্তার হোক বা জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে, আপনাকে যেতে বলা হয়েছিল। হ্যাঁ। এবং আপনাকে কি কারণে ঠিক যেতে বলা হয়েছিল সেখানে, মানে কি করতে বলেছিল, যে আপনি গিয়ে কি করবেন সেখানে? আপনাকে তো শনাক্তিকরণের তো কোনো ব্যাপার ছিল না সেখানে। আপনি যাকে নিয়ে এসছে যে আমি তাকে শনাক্ত করব, এমন তো কোনো কিছু ছিল না। আপনাকে ঠিক কি করতে বলেছিল? আমাকে ঠিক এরকম যে এখন যদি আপনি যান তাহলে একটা কিছু ওসি বা যে কোনো কিছু একটা কথাবার্তা, টাকা পয়সা কিভাবে দেবে টেবে এসব নিয়ে কিছু একটা আপনাকে আশ্বাস দিতে পারে, আচ্ছা। এরকম। ওকে, ফাইন, আমি বাকি ব্যাপারটায় পরে আসবো। অধীর বাবু, এখান থেকে শুরু করবো আপনার কাছে। আমতলী থানা রাধাপুর থানার কাছে যেতে বলছে। এখন যদি যিনি অভিযুক্ত বা যার অ্যাকাউন্টে টাকা ঢুকলো, তাকে যদি রাধাপুর থানা যদি থানায় এনে থাকে, তাহলে ওনাকে, সুরেশবাবুকে থানায় কেন যেতে বলেছিল? So far knowledge concern goes, I do not believe হুম, any necessity of the complainant হুম, to visit Radhapur PS. It is the duty of the Amtali PS হুম, to proceed হুম, as per norms and law. আচ্ছা, তো যেখানে থানাতে কেস দেওয়া হয়েছে, জানানো হয়েছে, হুম, ওনার কথা যতটুকু বুঝলাম, either verbally or written requisition given by the Amtali PS to Radhapur PS হুম, for execution. হুম, On the strength of the requisition, either it may be verbal or written, হুম, রাধাপুর পিএস এটা এক্সিকিউশন করেছে, সামহাউ নির্দিষ্ট ব্যক্তিকে অ্যারেস্ট করেছে। ওকে, নির্দিষ্ট ব্যক্তি ইন দি সেন্স, হুম, এখানে দেখা যাচ্ছে এসপি ক্রাইম অফিস থেকে হুম, ওনার টাকা যে হ্যাকিং হয়েছে, হুম, কোন নাম্বারে হ্যাকিং হয়েছে, হুম, কোন ব্যক্তি হ্যাকিং করেছে, কোন অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে, ঢুকেছে, তার কেওয়াইসি থেকে আরম্ভ করে Okay. ইচ এন্ড এভরি ডিটেলস কালেক্টেড বাই দি এসপি ক্রাইম, ওকে, সাইবার ক্রাইম, হুম, those documents কি already sent to Amtoli PS. এটা On the basis আমতলী of থানাকে the- ফরওয়ার্ড করা হয়েছে হ্যাঁ, through Invest- SP, থ্রু এসপি অফিস, ওকে, ইনভেস্টিগেশনের জন্য। Okay. Hmm. On the strength of that very requisition, OC Amtoli PS Hmm. or any officer of the Amtoli PS হুম,
রিকুইজিশন দিয়েছে কাকে? টু রাধাপুর রাধাপুর PSK পিএস ফর এক্সিকিউশন। যেহেতু যার বিরুদ্ধে অভিযোগ ওনার সেখানে এলাকা হচ্ছে রাধাপুর পিএস, জেতাপাড়া আন্ডার রাধাপুর পিএস। আমতলী পিএস এই ডকুমেন্টস গুলো আপনাকে থ্রো করেছে আইদার ভার্বালি অর রিটেন, সেইভাবে হোক। ওই রিকুইজিশনের উপর রাধাপুর পিএস অ্যাকশন করেছে। কার উপর অ্যাকশন করেছে? যেই নাম্বার অ্যাকাউন্ট হোল্ডারের নাম্বারে টাকাটা হ্যাকিং হয়েছে, তো অ্যাকশন করেছে কি ওই নির্দিষ্ট ব্যক্তিকে অ্যারেস্ট করে যেভাবে হোক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে, ফিজিক্যালি আনা হয়েছে থানাতে। তো থানায় আনা হয়েছে, এটা হলো ইনভেস্টিগেশনের প্রসিডিউর। ওকে, তো এখন সুরেশ দাস ওইখানে যেতেই হবে। ভিকটিম কে ওখানে যেতে হবে, ওদের যাওয়ার কোনো প্রশ্ন ডাজ নট অ্যারাইজ এট অল। তবুও হয়তো যেত, উনি তো বলছেন ওনার শারীরিক অসুস্থতার কারণে যেতে পারেনি। তো যেতে না পারার অর্থ এই নয় যে ইনভেস্টিগেশনটা এখানে শেষ হয়ে যাবে। ইনভেস্টিগেশন তার নিজস্ব গতিতে চলতে থাকবে। ওকে, তো সেইখানে বাদিকে যেতে হবে এমন কোনো কথা নাই। কিন্তু উনি আবারও বলছেন যে রাধাপুর পিএসএ আনার পর ওই সাসপেক্টকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে। এটা কোনো ইনভেস্টিগেশন পারমিট করে না। ওকে, পারমিট করে না। ওকে, আমরা এই বিষয়টাতে আসব। আমতলী থানা এবং রাধাপুর যে পিএস, সেখানে ওনাদের ভূমিকা কি ছিল এবং সেপ্টেম্বর মাসে ঘটে যাওয়া ঘটনা, কেন ওনারা সেই অভিযুক্তকে ছেড়ে দিলেন, বা যিনি ভিকটিম সুরেশবাবু পিএসএ যেতে পারেনি, রাধাপুর পিএসএ যেতে পারেনি সেই দিন, তার জন্য অভিযুক্তকে ছেড়ে দিলেন, বা ঘটনাটা চুপ হয়ে গেল, কোনো ইনভেস্টিগেশন হলো না, কেন হলো না সেটা অবশ্যই জানবো। কিন্তু তার আগে ব্যাংকের কি বা ভূমিকা ছিল সেই ব্যাপারটা আমরা একটু জানার চেষ্টা করব। যদি আমরা একজন যোগাযোগ করার চেষ্টা করছি একজন ব্যাংক ম্যানেজারের সাথে, যে ব্যাংক এখানে কি ভূমিকা নিতে পারত বা নিতে পারে। যে জায়গাটা বলছিলেন সুরেশবাবু, যে ব্যাংক বলে দিয়েছে, এসবিআই হোক ইন্দাসিন হোক, বলে দিয়েছে যে আমাদের কিছু করার নেই, তো সেটা অবশ্যই আমরা চেষ্টা করব। ওকে, আমরা এই মুহূর্তে যোগাযোগ স্থাপন করতে পারছি না। তবে আমতলী থানাতে এরপর কি আপনি আর গেছেন, যখন আপনাকে বলা হয়েছে যে রাধাপুর পিএসএ যাওয়ার কথা? রাধাপুর পিএসএ কারোর ফোন নাম্বার আপনি এনেছিলেন থানা? হ্যাঁ, এনেছিলাম। ওকে, যেদিন আপনি যেতে পারলেন না, আপনাকে যেতে বলা হয়েছিল পরের দিন আপনি যেতে পারলেন না, আপনি কি কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করেছেন যে আমি অসুস্থ, আমার শরীর ভালো না, আমি যেতে পারছি না, বা এমন কিছু? ওখানে এরকম ওদের সাথে মানে যাওয়া না যাওয়ার ব্যাপার নিয়ে কথা হয়নি। যাওয়া না যাওয়ার ব্যাপার নিয়ে শুধু আমতলী থানাতেই কথাবার্তা হয়েছে। ওকে, ফাইন। সেদিন আপনি যেতে পারেনি, তারপর আর আমতলী থানাতে আপনি গেছিলেন না? হ্যাঁ, কয়েকবারই গেছিলাম। যাওয়ার পরে যে এসআই সবসময় পাইনি ওনাকে, যখন পেয়েছি একদিন উনি আমাকে বললেন যে এখন আর কিছু করার নেই, আপনি তো জাননি, আপনার থেকে তো কোনো রেসপন্স পাইনি, এখন যথারীতি প্রসেসিংটা পদ্ধতিগতভাবেই হবে। আচ্ছা, হ্যাঁ, এখন পদ্ধতিগতভাবে হবে, এখন আর কিছু করার মানে আপনি গেলে কি আপনি যদি যেতেন, তার মানে কথা কি বোঝাচ্ছে, আপনি গেলে কি মানে পদ্ধতির বাইরে কিছু হতো? সেটা তো আমি বুঝতে পারছি না। বাবু, পদ্ধতির বাইরে কি কিছু হতো, মানে পদ্ধতিগতভাবে হবে এখন? ইনভেস্টিগেটিং এজেন্সি কি করে, ইনভেস্টিগেটিং এজেন্সিতে যারা আছেন ওনারা বাদী এবং বিবাদী, শুনুন, আমরা যখন কেস তদন্ত করি তখন নিয়ম হলো এফআইআর এ বর্ণিত সব যা কিছু লেখা আছে, দাড়ি, কমা, কোলন, সেমিকোলন, আমরা সবটাকে মিথ্যা ধরে নিয়ে তদন্ত শুরু করি। আচ্ছা, এরপর যদি আমরা বিভিন্ন এভিডেন্স গুলো কালেক্ট করতে 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 এভিডেন্স গুলোকে লিঙ্ক আপ করে যেটা আসবে সেটাই সত্য, তাহলে এখানে উনি গেলে তদন্তের গতি প্রকৃতি একরকম হবে, উনি না গেলে তদন্তের প্রসিডিউরাল ডিফেক্ট হবে, এরকম কিছু না। কিন্তু বাদী সবসময় তদন্তকে অ্যাসিস্ট করতে হয়, দ্যাট ইজ ওকে। কিন্তু এটার অর্থ এই না যে তদন্তের প্রসিডিউরাল কোনো একদম থেমে যাবে, এটা হতে পারে। ওকে, ওকে, আমরা এই বিষয়টাতে আসবো। বাবু আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন ব্যাংক ম্যানেজার, এসবিআই ব্যাংক ম্যানেজার অভিষেক চক্রবর্তী। অভিষেক বাবুর সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। অভিষেক বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
ওকে, অভিষেকবাবু, আমি দীপেন বলছি নিউজ ভ্যানগার্ডের স্টুডিও থেকে। হ্যাঁ, বলুন বলুন বলুন। হ্যাঁ, আমরা একটা বিষয় জানতে চাইছিলাম আপনার কাছে। আমাদের সঙ্গে আজকে আমার স্টুডিওতে এই মুহূর্তে যিনি রয়েছেন উনি হ্যাঁ। সাইবার প্রতারণার শিকার হয়েছেন। ওনার ব্যাংক ওনার সঙ্গে একটা রেলওয়ে টিকিট একটা অ্যাপের মাধ্যমে উনি কাটতে গেছিলেন, তারপর ওনার অ্যাকাউন্ট থেকে ইউপিআই এর মাধ্যমে উনি পেমেন্ট করেছেন, ডিজিটাল পেমেন্ট করেছেন, কিন্তু টিকিটের টাকাটা কেটে গেছে, উনি টিকিট পাননি। তারপর সেই অ্যাপের কাস্টমার কেয়ারে যখন ফোন করেছেন, তারপর ওনাকে বিভিন্নভাবে গাইড করে বিভ্রান্ত করে ওনার অ্যাকাউন্ট থেকে প্রায় 75,600 টাকা তিনটে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওনারা হ্যাক করেছেন, টাকাটা নিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে আপনার কাছে আমার একটাই, যে যখন কোনো সাধারণ ব্যক্তি বুঝতে পারবে বা হঠাৎ করে জানতে পারবে যে উনি কোনোভাবে কোনো সাইবার ক্রাইমের বা প্রতারণার শিকার হয়ে গেছেন বা হচ্ছেন, উনি ব্যাংকের কাছে কিভাবে যোগাযোগ করবেন এবং ব্যাংক কিভাবে ওনাকে হেল্প করতে পারে? হ্যাঁ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো একটা হচ্ছে প্রিভেনশন, একটা হচ্ছে কিউর। হ্যাঁ, একটা হচ্ছে প্রিভেনশন, একটা হচ্ছে কিউর। ঘটনা ঘটার সময় যেটা করা দরকার, মানে আমাদের তো কেউ আহত হলে আমরা প্রথম ফার্স্ট এড দিই, তারপর চিকিৎসা। তো ফার্স্ট এডের জন্য ওনার কাছে এটিএম কার্ড থাকুক বা যাই থাকুক, সব ব্যাংকের এটিএম কার্ডের পেছনে একটা কাস্টমার কেয়ার নাম্বার থাকে। আচ্ছা, সব ব্যাংকের এটিএম কার্ডের পেছনে একটা কাস্টমার কেয়ার নাম্বার থাকে। উনি যখন বুঝছেন যে আমার সঙ্গে প্রতারণা হয়ে গেছে, ওইখানে যে ফোন করে উনি বলতে পারবেন, তাহলে সেই মুহূর্তে ওনার সমস্ত ধরনের অনলাইন ট্রানজেকশন ব্লক হয়ে যাবে, কেউ কিছু করতে পারবে না। যেই দেশে এখনো উনি আইআরসিটিসি তে গেছেন ট্রেনের টিকিট, আমাদের একটা মগও বাধা থাকে, মানে ট্রেনের 100 টাকার একটা মগও টয়লেটের ভিতরে চেইন দিয়ে বাধা থাকে, সেই দেশে ইউপিআই চালু হয়েছে। সুতরাং এটা তোমার এবং ব্যাংকের দুইজনের সমান দায়িত্ব। আচ্ছা, তো সেটাই বলছি যে 2019-এ স্টেট ব্যাংকে বা অন্যান্য ব্যাংকে মিলিয়ে যে সাইবার ক্রাইম হয়েছিল আগরতলাতে, নাইজেরিয়ান তুর্কিশ, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংক স্ট্যাক নিয়ে ওদের কাছে ব্যাংকের কাছে ইন্স্যুরেন্স থাকে, ব্যাংক কিন্তু টাকা ফিরিয়ে দিয়েছে। কিন্তু যেই মুহূর্তেই একজন কাস্টমার নিজের ওটিপি শেয়ার করছেন, সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমার আর ওই ধরনের কম্পেনসেশন দিতে পারবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে নিজের ইনফরমেশন, যে আপনার সিভিভি নাম্বার কি। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলে দিচ্ছি, যারা অনলাইন ট্রানজাকশন করেন না, আপনার কার্ডটা উল্টালেও আপনি দেখতে পারবেন যে 3টা নাম্বার, কার্ড ভেরিফিকেশন ভ্যালু সিভিভি বলে 3টা নাম্বার আছে। আচ্ছা, সবাই নিজের কার্ড উল্টে দেখতে পারেন যে সিভিভি নাম্বার আছে। ওই জায়গায় যদি আমরা একটা নেল পলিশ দিয়ে দাগ দিয়ে রাখি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 80% শিওর হয়ে যাই যে আমার ক্ষেত্রে কিছু হবে না। আচ্ছা, এখন আপনার প্রশ্নটাকে আমি আবার বলছি যে ঘটনা হওয়ার আগে না ঘটনা হওয়ার পরে, কোনটাই কি করব? আচ্ছা, না এখন হচ্ছে ঘটনা ওনার সাথে যেটা হয়েছে, ঘটনা হয়ে গেছে, উনি যখন বুঝতে পেরেছেন, হ্যাঁ উনি যখন বুঝতে পেরেছেন ওনার টাকা, উনি যদি, হ্যাঁ, এখন সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট মে ইন্ডিয়ান সাইবার ক্রাইমের নাম্বারটা হচ্ছে 1930। 1930। ওকে, এই নাম্বারে ফোন করবেন। 1930-তে উনি কমপ্লেন করতে পারেন। ন্যাশনাল আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আছে, সেটা 1930, সেটাতে উনি কমপ্লেন করতে পারেন। তারপর প্রপার ইনভেস্টিগেশনের পরে ওনার ক্ষেত্রে সেই ব্যবস্থা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াই নেবে। ওকে, আমি আরেকটা জিনিস, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি একটা জিনিস জানতে চাইছিলাম যে ধরুন যাদের টাকা অলরেডি ট্রেনে থাকেন, হ্যাঁ বলুন। আমি বলছিলাম যাদের ধরুন বাসে ট্রেনে থাকেন, ব্যাংকের সান্নিধ্যে না থাকেন, সেই ক্ষেত্রে কি করবে? এই ক্ষেত্রে প্রথমটাই হচ্ছে ওনার এটিএম কার্ড বা ব্যাংকের জন্য যেই নাম্বারগুলি সাইবার ক্রাইমের জন্য দেওয়া আছে বা কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া আছে, সব ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বার ওদের পাসবুকে এবং কাস্টমারদের এটিএম কার্ডের পেছনে দেওয়া থাকে। সেই নাম্বারে ওনারা ফোন করে কিন্তু তৎক্ষণাৎ ওই জিনিসটাকে ব্লক করে। ওটা হচ্ছে ড্যামেজ কন্ট্রোল। আমার বাড়িতে আগুন লেগে গেছে, এখন আগুন লেগে না ছড়ায়, আমার 5,000 টাকা লস হয়ে মানে গেছে, যা চলে গেছে সেটাকে রিকভার করার ব্যাংকের কাছে কোন রকম তৎক্ষণাৎ যদি খবর যায়,
তাহলে রিকভার করার কোন রকম সুবিধা নেই তাহলে? না, আচ্ছা, কাস্টমার যদি নিজে থেকে ওটিপি দিয়ে কাউকে কিছু করে, সেই ক্ষেত্রে তো সেটা চলে গেল ক্রিমিনাল কেসে বা সাইবার ক্রাইমের কেসে, ওই রকমের কেসে ওইটা চলে গেল। তারপর তার প্রপার ইনভেস্টিগেশন বলে, কারণ পয়সা তো দেখুন, আপনি যদি আমাকে ইউপিআই ট্রান্সফার করেন এবং আমি এটিএম থেকে তুলে নেই, সেই ক্ষেত্রে ব্যাংকের কাছে তো ব্যবস্থা থাকে না। কিন্তু সেই যে জিনিসটা ভুল হয়েছে, সেই যে কাস্টমার জিনিসটা না বুঝে ভুল করেছে, সেই ক্ষেত্রে সে কিন্তু কেস ফাইল করতে পারে 1930 নাম্বারে ন্যাশনাল সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে। আমাদের সাইবার ক্রাইম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার খুব সক্রিয়। মানুষ জানে না বলে, মানুষের অ্যাওয়ারনেস নেই বলে মানুষ ওই জিনিসটা করতে পারছে। ওকে, ওকে, থ্যাংক ইউ অভিষেক বাবু, থ্যাংক ইউ অভিষেক বাবু। 3 দিন, 6 দিন, 7 দিন ওইরকম একটা টাইমলাইন আছে। তার মধ্যে যদি কাস্টমার ব্যাংকে কমপ্লেন করতে পারে, ব্যাংক বাধ্য যে আমাদের একজন কাস্টমারের সঙ্গে এইরকম অবিচার হয়ে গেছে, সেই ক্ষেত্রে ব্যাংক বাধ্য তার ভিতরে ইনভেস্টিগেশন করার জন্য। ওকে, ওকে, থ্যাংক ইউ অভিষেক বাবু আমাদের জানানোর জন্য, আপডেট করার জন্য। আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি আমাকে, যে আমাদের এখানে 2019-এ যে কেসটা হয়েছিল, যে আগরতলাতে তুর্কিশ কিছু লোক এসে কার্ড স্ক্যানিং করে যে ব্যাংক এসা তাদের এটিএম প্রত্যেকের পয়সা কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ওদেরকে ফিরিয়ে দিয়েছে। ঠিক, সেটা অন্যরকম ঘটনা হয়েছিল, আর এখানে ব্যক্তিগতভাবে একটা প্রতারণা হয়েছে। ওকে, আমরা বিস্তারিত জানবো আপনার কাছে পরে কোনো এক সময়। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ অভিষেক বাবু। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন এই মুহূর্তে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কোন একজন শাখার ম্যানেজার অভিষেক চক্রবর্তী, উনি বলছিলেন এখানেও ড্যামেজ কন্ট্রোল বলছে হতে পারে, ড্যামেজ কন্ট্রোল হতে পারে তৎক্ষণাৎ যদি ব্যাংকের কাছে খবর যায়। যা চলে গেছে সেটা অন্য বিষয়, সেটা সাইবার ক্রাইম ব্রাঞ্চই দেখবে, কিন্তু ব্যাংক যেন আর বেশি না যায় সেই জায়গাটা করতে হবে। কিন্তু সুরেশ বাবুর ক্ষেত্রে যা হয়েছে যে 3টে ব্যাংকে থেকে একবার কিন্তু টাকা 3বার ট্রানজাকশন হয়ে গেছে, 3টে ব্যাংক থেকে 3বারে ট্রানজাকশন হয়েছে। এখন এখানে প্রশ্ন আটকে যাচ্ছে। 1930 এর কথা বলছিলেন অভিষেক চক্রবর্তী, বলছিলেন যে খুব সক্রিয় আছে ন্যাশনাল সাইবার ক্রাইম ব্রাঞ্চ। এখন কথা হচ্ছে যে আমাদের রাজ্যের সাইবার ক্রাইম ব্রাঞ্চ নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে অনেক সময় কিন্তু তাদের সক্রিয়তা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু এখানে এই ক্ষেত্রে আমরা যখন দেখতে পাচ্ছি যে ন্যাশনাল বা আমাদের রাজ্যের সাইবার ক্রাইম ব্রাঞ্চ যখন সবকিছু তথ্য একদম হুবহু সবকিছু জোগাড় করে আমতলী থানার কাছে এসপি অফিস যখন আমতলী থানার কাছে সেটা ফরওয়ার্ড করে, এবং আমতলী থানা যখন সেটা রাধাপুর পিএস এর কাছে পাঠায়, তাহলে রাধাপুর পিএস কেন, যিনি অভিযুক্ত, যার অ্যাকাউন্টে টাকাগুলো জমা হলো, ওনাকে ধরতে পেরেও শুধু ভিকটিম যিনি, উনি যেতে পারেননি বলে একদিন ঠিক তার পরের দিন কেসটাকে একদমই শীত ঘুমে পাঠিয়ে দিল অধীর বাবু। এখানে এখন সুরেশ বাবুর কি করা আছে? সুরেশ বাবু ভিকটিম, উনি কি করার আছে বলতে, উনি কি আর এসপি অফিস, উনি আমতলী থানাতে গেছেন, আপনি এসপি অফিসে গেছেন সুরেশ বাবু, আর এরপর এই ঘটনার পর? না, আমি সাইবারের এসপি অফিসের এখানে গেছিলাম। মানে এই ঘটনার পর আপনি জানিয়েছেন যে আমার সাথে এই ঘটনা হয়েছে, আমাকে বলা হয়েছে যেতে, আবার যেতে পারেনি, তার জন্য আমার এই ঘটনাটা এখন আর কোনো কিছু হয়নি? হ্যাঁ, গেছিলাম। ওকে, কি বলা হচ্ছে সাইবার অফিস থেকে, কি বলা হয়েছে? সাইবার অফিস থেকে এসপির সাথে দেখা করেছি। এসপি আবার আমাদের আমতলী থানার এসআইর সাথে কথা বলেছে। কি কথাবার্তা ফোনে বলেছে আমি সঠিক বলতে পারছি না, তবে উনি বলেছেন যে আমাদের কাজটা হলো এটা ইনভেস্টিগেট করে তথ্যগুলো সংগ্রহ করে পাঠানো, আমাদের তরফ থেকে আমরা যা কিছু করার এটা করে দিয়েছি, এখন দেখবে থানার। এবার উনি বলেছেন আমতলী থানার কেউর সাথে কথাবার্তা বলেছেন, ওসির সাথে দেখা করার জন্য বলেছিলেন। তো আগের ওসি নামটা ভুলে গেছি, কি বর্ধন, ওনার সাথে দেখা করেছি।
তো দেখা করার পরে উনি বললেন আমাদের তো এখন কালী পূজা টুজা একটু ব্যস্ত টেস্ত আছি, আমরা পূজাটার পরে আপনার এটা দেখব। আচ্ছা, তো ঠিক আছে, আমি ওয়েট করছিলাম। এবার পূজা শেষ হয়েছে। পূজা শেষ হওয়ার পরে উনি এখান থেকে ট্রান্সফার হয়ে গেছেন, ওনার সাথে আর যোগাযোগ। এখন নতুন যে আরেকজন আসবেন উনি এখনো এতটুকু আমি জানতে পারলাম জয়েন করেননি, এখনো জয়েন করেননি। ওকে, এই অবস্থায় আছে। ওকে, তাহলে আপনি এখনো আমতলী থানাতে যাচ্ছেন এবং এসপি অফিস থেকে আপনাকে বা সাইবার ক্রাইম অফিস থেকে আপনাকে বলা হয়েছে যা করবে আমতলী থানা করবে। ওকে, অধীরবাবু, আপনি চাকরি করেছেন এই ডিপার্টমেন্টে, এইভাবে যে ধরুন যে বিষয়টা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে বলছেন ডিজিটাল অ্যারেস্ট, যদিও ডিজিটাল অ্যারেস্টটা একটু অন্য বিষয়, সেখানে পুলিশ বা সিবিআই বা ব্যাংক আধিকারিক সেজে অনেক সময় ভয় দেখানো হয়, ভয় দেখিয়ে সেখানে টাকা লুট করা হয়, সেটা অন্য বিষয়। কিন্তু অনেকটা এই ডিজিটাল ফ্রডই এটা। সেখানে কিন্তু সচেতন করেছেন প্রধানমন্ত্রী নিজে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমতলী থানা এবং রাধাপুর পিএসের এই ধরনের যে দায়িত্ব জ্ঞানহীনতার মতো একটা কাজ ওনারা করলেন, যে উনি যেতে পারেননি বলে কেসটা উনি গেলে হতো, না গেলে পদ্ধতিতে চলবে। এখন পদ্ধতিতে কতদিন চলবে সেটা কি বলছেন? এইভাবে কি কাজ হয়? তাহলে দেখুন, একটা কথা আছে, ডিলেড ইনভেস্টিগেশন ডিনাইড জাস্টিস। আমতলী থানার ওসি বর্ধন বাবু বললেন আমি কালী পূজাতে ব্যস্ত আছি, আমি কালী পূজাতে ব্যস্ত আছি, কালী পূজার শেষে আসুন। তো এটা থেকে তো ইট ইজ ভেরি মাচ ক্লিয়ার সে ইগনোর করেছে, বাদিকে নেগলিজেন্টলি ইগনোর করেছে। আপনার কালী পূজা পর হলো না, একটা সাইবার ক্রাইম, একজন মানুষ প্রতারিত হয়েছে, এটা তদন্ত করাটা দরকার। কোনটা? কালী পূজার প্রায়োরিটি বেশি, ইনভেস্টিগেশনটা পরে হবে। ওকে, এটাই এনাফ যে তারা অ্যাকচুয়ালি কেসটাকে প্রপারলি ডিল করার অ্যাটিটিউড তাদের ছিল না, মনে করি। এবং এখানে রাধাপুর পিএস এর যে অ্যাটিটিউড আমরা দেখলাম, যে যিনি অভিযুক্ত ওনারা পেয়েও বলছেন যে যেহেতু ভিকটিম যায়নি ওনারা কিছু করলেন না, তাহলে এখানে রাধাপুর পিএস এর অ্যাটিটিউডেও তো বিরাট বড় একটা প্রশ্ন আসে। এখন প্রশ্ন হলো অন হোয়াট স্ট্রেংথ রাধাপুর পিএস কাউকে অ্যারেস্ট করেছে? কোনো না কোনো একটা ডকুমেন্টস বা কোনো কিছু একটার উপর বেস করে তো অ্যারেস্ট করেছে। ওকে, তো যদি অ্যারেস্ট না করে কি কাউকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করতে পারে? অ্যারেস্ট না করেও থানায় এনে জিজ্ঞাসা করতে পারে, কিন্তু পরবর্তী সময়ে উনি যে কথাটা বলেছেন 2 মাস সময় আলাপ আলোচনা করে কম্প্রোমাইজ করবো, আমরা আসামি ধরে রেখেছি, আমতলী থানা আসেনি এই জন্য ছেড়ে দিয়েছি, এই ধরনের প্লি আইনের কোথাও নেই। যখন তুমি কাউকে টাচ করেছো, কাউকে এনেছো, Superman knowledge concern goes they did not bother at all to intimate the matter to the Amtali PS. Okay. তাহলে তুমি একটা লোকের ফিজিক্যালি ডিটেইন করেছো, অ্যারেস্ট করো বা না করো, তুমি তাকে এনেছো এবং ডকুমেন্ট বলছে, এবং সাইবার ক্রাইম থেকে যে ডকুমেন্ট আপনারা বলছেন সেই ডকুমেন্ট বলছে এনার অ্যাকাউন্টেই টাকা জমা হয়েছে। তাহলে কিভাবে? এখন আমরা যতটুকু জানতে পারছি, কিছুক্ষণ আগে অভিষেক বাবু বলছিলেন যে রাজ্যে 2019-এ যে সাইবার ক্রাইমের যে একটা বিরাট ঘটনা হয়েছিল, সেখানে বিদেশি কিছু নাগরিক যুক্ত ছিল এটিএম ফ্রডে, এবং সেটা আর রাজ্য পুলিশ, সাইবার ক্রাইম এবং ন্যাশনাল সাইবার ক্রাইমের সবাই মিলেই কিন্তু এই ঘটনাটাকে ধরতে পেরেছেন, এবং যারা ভুক্তভোগী হয়েছিলেন তারা কিন্তু তাদের আমানত ফিরে পেয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে এত কিছুর পর যখন একজনের সঙ্গে এত কিছুর পর যখন ডিজিটাল ক্রাইম নিয়ে এত অ্যাওয়ারনেস চলছে এবং সরকার এত কিছু করার চেষ্টা করছে ডিজিটাল অ্যাওয়ারনেস নিয়ে, তখন মানুষ যখন ভুল করছে এবং ভুল করলে এই ধরনের ঘটনা যখন হচ্ছে, তখন পুলিশের হাতে সব তথ্য প্রমাণ থাকার পরও পুলিশ কেন যথাযোগ্য অ্যাকশন নিতে পারছে না বা নিচ্ছে না? সেখানে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু সন্দেহ জাগে। অধীরবাবু, এখন আমরা
আপনাদের কথায় স্পষ্ট হলো যে আমতলী থানা এবং রাধাপুর পিএস যদি আন্তরিক হতো এবং ডিজিটাল ফ্রড বা এই যে সাইবার ক্রাইম নিয়ে ওরা যদি ব্যাপারটা যদি গুরুত্ব সহকারে দেখতো যে আমার রাজ্যে এই ধরনের ঘটনা হচ্ছে, ওনারা শুধু একজন ভিকটিমকে ডিপ্রাইভ করছেন না, ওনারা কিন্তু এ ধরনের বহু ডিজিটাল ফ্রডকে বা বিশেষ করে এই ক্ষেত্রে যিনি ফ্রড করেছেন হয়তোবা তাদেরকে সুযোগ করে দিচ্ছেন আগামী দিনে আরো ফ্রড করার জন্য, যদি ওনারা শাস্তি না পান। একজন ভিকটিমকে ডিপ্রাইভ করছেন, এটা বড় কথা নয়। এখানে বড় কথা যারা ফ্রড করছেন তাদেরকে কিন্তু সুযোগ করে দিচ্ছে খোদ পুলিশ। কেন পুলিশ অ্যাকশন নিতে পারল না? পুলিশ হাতে পেয়েও কেন এই টাকাটা উদ্ধার করতে পারল না? এখন কি করার আছে আপনাকে জানতে চাইছিলাম, আর কি করতে পারেন? দেখুন, একটা সাইবার অ্যাটাক, একজন সর্বশান্ত হয়ে গেছে। এখন কেওয়াইসি থেকে আরম্ভ করে কে টাকা নিয়েছে, কোন অ্যাকাউন্টে জমা হয়েছে, টাকা আবার এইচডিএফসি থেকে টাকা তুলেছে, যারা তুলেছে তারা বলছে যে এই টাকার ৭৪,০০০ টাকার শাড়িও কেনা হয়ে গেছে। এখন দেখেন একটা র্যাকেট ক্লিয়ারলি ভিজিবল হয়ে গেল। তো এখন রেকর্ডটাকে যদি পুলিশ ডিপার্টমেন্ট থেকে পিক আপ করা হতো, আচ্ছা, তাহলে পুলিশ সাইবার ক্রাইম সম্বন্ধে অনেক তথ্য স্টক করতে পারত। এটা নেক্সাস কোথায় আছে, এর সঙ্গে কে আছে, কি বা তাদের মডাস অপারেন্ডি কি, ভবিষ্যতে এটা পরবর্তী ক্রাইমগুলোতে ইনভেস্টিগেশনের সহায়তা করত। এখন পুলিশের তো অ্যাকচুয়ালি কাজে হলো একটা র্যাকেট যদি এরকম, এটা তো অর্গানাইজড ক্রাইম, তো যেহেতু এটা একটা অর্গানাইজড ক্রাইম সেহেতু এখানে একটা বড় ধরনের চেইন কাজ করতেছে। এই চেইনটাকে যদি, এই র্যাকেটটাকে যদি পুলিশ ডিটেক্ট করতে পারত, পুলিশের মানে সাইবার ক্রাইমে অন্তত পরবর্তী সময়ে ইনভেস্টিগেশন করতে অনেক সহায়তা করতে পারত, সুবিধা হতো। কিন্তু সেখানে ফর এন আননোন রিজন তারা কেউ খুব বেশি একটা ইন্টারেস্ট নেয়নি বললে আমার। তাহলে এখানে আমরা একটা জিনিস তো এখানে এই ঘটনাটাতে সুরেশবাবুর, হাপানিয়া সুরেশবাবুর ঘটনাতে একটা জিনিস তো স্পষ্ট হয়ে গেল যে সাইবার ক্রাইম ব্রাঞ্চ, রাজ্যের যে সাইবার ক্রাইম ব্রাঞ্চ, তাদের যা করণীয় তা কিন্তু ওনারা এই ক্ষেত্রে অ্যাটলিস্ট করে দিয়েছেন, প্রপারলি করে দিয়েছেন। সব তথ্য, ইভেন কি যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেই ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি সহ সব কিছু কিন্তু ওনারা কিন্তু ডিটেলস কিন্তু ওনারা পেয়ে গেছেন, এবং সেই ডিটেলসটা ওনারা এসপি অফিস মারফত, এসপি অফিস হয়ে সেই ডিটেলটা যেখানে হাপানিয়ার আন্ডার, যে থানার আন্ডারে, সেই আমতলী থানাতে, এবং যেখানে ঘটনা হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট যেই থানার আন্ডারে, সেই রাধাপুর পিএস, খুব সম্ভবত রাধাপুর পিএস এ, সেখানেও কিন্তু সেই তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন সেই তথ্য পাওয়ার পর পুলিশ কেন এই ধরনের ভূমিকা নিল, এবং কেন, যেটা অধীরবাবু বলছিলেন যে এই ঘটনায় যারা যুক্ত, যে ফ্রডস্টাররা যুক্ত, ওনারা যদি ধরা পড়ত তাহলে এই রাজ্যের বাইরে এর কোথায় শেকড় আছে, বা ইভেন কি দেশের বাইরে এর শেকড় কোথায় আছে তা হয়তো জানতে পারত। তাহলে এটা শুধু সুরেশ বাবুর ক্ষতি করা হলো না, কিন্তু যদি এই ঘটনায় যারা অভিযুক্ত আগামী দিনে ধরা না পড়ে তাহলে কিন্তু এরা ন্যাশনাল থ্রেট। এরা শুধু সুরেশ বাবু একজন ব্যক্তির জন্য নয়, কিংবা রাজ্যের জন্য নয়, আমাদের দেশের জন্য কিন্তু এরা থ্রেট হয়ে দাঁড়াতে পারে। এবং তার দায়ভার কি তাহলে আমতলী থানা এবং রাধাপুর থানা নেবে, এবং যারা সেখানে দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন ওনারা নেবেন? কেন অভিযুক্তকে ধরেও শুধুমাত্র ভিকটিম পৌঁছতে পারল না বলে সেখানে সে অভিযুক্তকে ছেড়ে দেওয়া হলো? ওকে, আমার একটা প্রশ্ন, দেখুন, এই যে সাইবার অ্যাটাক ভেরি মাচ সেনসিটিভ ইস্যু, একদম অল ওভার ইন্ডিয়া, একদম, আমি বাইরের কথা বলছি না, অল ওভার ইন্ডিয়া। এখন দেখুন, এটা একটা খুবই ইমার্জেন্সি ব্যাপার। ব্যাংক দেখা যাচ্ছে আজকে সেকেন্ড স্যাটারডে, কালকে রবিবার। যেহেতু কাস্টমার কেয়ার, তো আমি সুরেশবাবুর সঙ্গে আলোচনা করে আমি জানতে পারলাম রেলের যে টিকিট কেটেছে সেখানেও কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলেছে। কাস্টমার কেয়ারের টেলিফোন নাম্বার হ্যান্ডেলিং বাই দি সাইবার
উনি বলছিলেন যে কাস্টমার কেয়ার বলছেন ট্রেনম্যান যে অ্যাপটা করেছেন ওখানেই কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া ছিল, এটা ওনাদেরই নাম্বার, ওনাদের এখানে। ওনাদের কাস্টমার কেয়ারে কে বসে আছে, তাহলে ওনাদের কাস্টমার কেয়ারে সাইবার না বসে যেটা পুরো এটা টোটালটাই তো গ্যাং। উনি কোনো জায়গা কোনোভাবেই কিন্তু রেলওয়ে অবধি পৌঁছননি। উনি ওই যে অ্যাপের যারা ছিল সেখানে ফোন নাম্বারও সেই অ্যাপেরই ফোন নাম্বার, সবকিছু ওনার কাছেই, যে পাসওয়ার্ড দেওয়া সবকিছু করা সবকিছু ওনাদেরই করেছেন, যার জন্য উনি চিটার হয়ে গেছেন। কথাটা বলছিলাম আপনার, এখন দেখা যাচ্ছে একটা সাইবার অ্যাটাক হলে অন্তত আধা ঘন্টা সময় লাগে টাকাটা চেক কেটে টাকা তুলতে, কিন্তু দেখা যাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ যথারীতি পেমেন্ট আপডেট করে না। পেমেন্ট আপডেট না করলে আমাদের মোবাইলে মেসেজ আসে না। একজন সাধারণ কাস্টমার সে তো মাঝে মধ্যে তার মোবাইল দেখলেন যে কোনো মেসেজ নাই, কারণ পেমেন্ট আপডেট করতেছে না, এবং 24/7 তাদের কোনো সার্ভিস নাই। আজকে সেকেন্ড স্যাটারডে, কালকে রবিবার, পরশু বন্ধ, তাহলে একটা মানুষের ব্যাংক অ্যাকাউন্ট যখন হ্যাক হয়ে যায়। না এটা কিন্তু বললেন কিছুক্ষণ আগে যিনি ফোন করলেন আমাদের, না 193 কথা বলছেন, না 193 না, উনি বলেছেন যে কাস্টমার কেয়ারে সঙ্গে সঙ্গে ফোন করলে সেই অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেওয়া হবে, এবং যেটা সুরেশবাবু সে জায়গাটাও কিন্তু করতে ভুল করে ফেলেছেন। সুরেশবাবু জিডি এন্ট্রি নিয়ে তারপরে ব্যাংকের কাছে গেছেন, ততক্ষণে যা হবার হয়ে গেছে, এবং সেটাই বলছিলেন, সেটা অভিষেকবাবু বলছিলেন যে যদি আমি বুঝতে পারি যে আমার সাথে কোনোভাবে আমার সাথে ফ্রড হয়ে গেছে বা হচ্ছে, তৎক্ষণাৎ যদি আমি ব্যাংকে জানাতে পারি, যদি অফিস টাইমে হয় তাহলে আমি ব্যাংকে গিয়ে জানাতে পারি, বা আমার ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বার আমার পাসবুকে আছে, এটিএম এর পেছনে আছে, যে কোনো ব্যাংকেরই কাস্টমার কেয়ার নাম্বার আছে, সঙ্গে সঙ্গে ব্যাংকে জানাতে পারি। ব্যাংকে জানালে ব্যাংক তৎক্ষণাৎ সেই অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেবে, যাতে আর ড্যামেজ না হয়। বলছিলেন উনি আগুন লেগে গেলে আর যেন না ছড়ায়, সেই ড্যামেজ কন্ট্রোলটা হতে পারে। কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্প কোথায় ব্যাংকে? ঠিক, এবার সেটা অবশ্যই একটা বিরাট বড় প্রশ্ন, অ্যাওয়ারনেস ক্যাম্প কিভাবে হচ্ছে না। এখন ডিজিটাল অ্যারেস্ট নিয়ে আজকাল আপনারা অনেকেই হয়তো মোবাইলে দেখবেন মেসেজ যাচ্ছে, ব্যাংক থেকে যাচ্ছে, যে যদি কেউ ব্যাংকের নামে ভয় দেখিয়ে আপনাদের কাছ থেকে টাকা নিতে চায় তাহলে সেটা অবশ্যই ডিজিটাল অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে, তাই আপনারা সেখানে কেউ সেই প্রতারণায় পা দেবেন না। এখন আমি একটা এক্সাম্পল দিতে চাইবো, এখানে যেরকম লেখা আছে, ডিয়ার এসবিআই কাস্টমার্স, fraudsters may pose as CBI or IT department officials and may threaten legal action or heavy fines to extort money from you. Beware of such frauds. মেসেজ দেওয়া হয়েছে। আমি সেখানে আসছিলাম, যে প্রশ্ন, একটা ব্যাংক এভাবে যখন মেসেজ দেয় তখন সেই মেসেজটা হয়তো অনেক মানুষ, বিশেষ করে মেসেঞ্জারে মেসেজ অনেক মানুষ আজকাল দেখেই না, ঠিক আছে, সেটা যারা ফোন ব্যবহার করছেন তাদের দোষ, কিন্তু এই মেসেজটা যে সবাই যে ভাষাটা দেওয়া হয়েছে, লোকাল ভাষায় যদি সেই মেসেজগুলো না দেওয়া হয়, সবাই নাও বুঝতে পারে, সেই জায়গায় কিন্তু একটা সমস্যা আমাদের আছে। ওকে, আমাদের অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। সুরেশ বাবু, আপনি আর এসপি অফিসে যাবেন, পুলিশের উচ্চ আধিকারিকের সঙ্গে দেখা করবেন আর এই বিষয়টা নিয়ে? আমতলী থানা আপনাকে এন্টারটেইন করছে না, বা রাধাপুর থানা আপনাকে এই ধরনের কথা বলেছে, এবং পরে ঘটনাটা কত দূর এগোলো, ইনভেস্টিগেশন কত দূর এগোলো, এ নিয়ে আপনি আর আজকে আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, খুব তাড়াতাড়ি বলতে হবে যা বলবো। আজকে আমি আমতলী থানাতে গিয়ে ওসির সাথে দেখা করতে গেছিলাম, তো ওসির পদে যে আছেন এখন, ওসি তো এখনো আসেননি, ওকে, যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন, দায়িত্বপ্রাপ্ত ওসি, উনি বললেন আপনার এই কাজটা আপনি 1 তারিখের দিকে আমার কাছে একটা ফোন করবেন, তাহলে আমরা এটা একটা কিছু করে দেব, এরকম একটা, মানে আজকে 19 তারিখে 1 তারিখ টেলিফোন, 1 তারিখ ফোন করুন, আরো 11 দিন পর আপনাকে ফোন করতে বলা হয়েছে। ঠিক, ওকে, এই হয়রানি কেন হচ্ছে, উনি কেন হচ্ছে, তা অবশ্যই আরক্ষা দপ্তরই বলতে পারবে, আমতলী থানা বলতে পারবে, রাধাপুর থানা বলতে পারবে। কেন একজন ভুক্তভোগী, যিনি ভিকটিম, যিনি হয়তো ভুলে সবকিছু ওনার হয়ে গেছে, কিন্তু সর্বশান্ত হয়েছে, প্রায় 75,600 টাকা ওনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে, ওনাকে কেন এই ধরনের এইভাবে হয়রানি করা হচ্ছে, এবং সবকিছু নথিপত্র থাকার পরও কেন অভিযুক্তকে ধরা হলো না, সেই বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে অনেক সন্দেহ জাগে, এবং পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু সন্দেহ জাগছে। অসংখ্য ধন্যবাদ আপনারা সঙ্গে থাকার জন্য, এবং আমরা আশা করব আজকের ঘটনার পর অবশ্যই পুলিশ বুঝবে, জানবে, এবং আপনার যে টাকা, যেটা যদি কোনোভাবে যদি ফেরত পাওয়া যায়
তাহলে নিশ্চয়ই আপনি ফেরত পাবেন। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য সুরেশবাবু, আপনাকেও, অদূরবাবু আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, একটা কথাই আমাদের মাথায় রাখতে হবে, মোবাইল ফোন হাতে থাকলেই আমরা যে সবকিছু জেনে গেছি তা কিন্তু নয়। ইন্টারনেট ব্যবহার করা আর ডিজিটালি স্বাক্ষর হওয়া কিন্তু দুটো আলাদা জিনিস। তাই আমাদের বারবার জানতে হবে, বারবার বুঝতে হবে আমার কোনটা করতে পারি, কোনটা করতে পারি না। যে কোনো অজানা সাইটে ঢুকে আমি যে কোনো কিছু করতে পারি না, সেগুলো আমাদের বারবার সাবধান হতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। এবং পাশাপাশি কোনো আর্থিক লেনদেন করতে গিয়ে কিন্তু আমাকে হাজারবার ভাবতে হবে যে আমি কাকে টাকাটা দিচ্ছি, সেই সাইট অথেন্টিক কিনা। নয়তো টাকা দেওয়ার নাম করে কিন্তু আমার ব্যাংক ফাঁকা হতে পারে, যেমনটা সুরেশবাবুর হয়েছেন। তার জন্যে আপনারা কোনো অথেন্টিক সাইট ছাড়া লেনদেন করবেন না। সুরেশবাবুর ক্ষেত্রে কি হয় এবং সাইবার ক্রাইমের, রাজ্যের সাইবার ক্রাইমের ক্ষেত্রে কি ধরনের সাইবার ক্রাইম হচ্ছে, আগামী দিনে কি কি হয় এবং কিভাবে পুলিশ রিয়্যাক্ট করে, পুলিশ কিভাবে কাজ করে, সেগুলো অবশ্যই আমরা নজরে রাখবো। তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।